দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, ত্রিপুরা দর্পণ শুধু সময়ের অপেক্ষা। সংসদে বাজেট অধিবেশনের এক একটি দিন অতিবাহিত হচ্ছে, আর ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বন্ধগড়ের গোপন সিদ্ধান্তগুলো, যা হয়তোবা দেশপ্রেমের এক একটি মহামূল্যবান প্রয়াস বলা যেতে পারে, তা বাইরে চলে আসছে। আর এইসব তথ্য সংসদের প্রকাশ্য অধিবেশনে তুলে ধরছেন ভারতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। যেহেতু বিরোধী দলনেতার পদটি একটি সাংবিধানিক পদ, তাই বিরোধী দলনেতার বক্তব্য সংসদের কার্যবিবরণীতে লিপিবদ্ধ হয়ে আছে সরকারি দলিল হিসেবে। এই দেশের মধ্যবিত্ত, যুব সম্প্রদায়, কৃষক সকলকেই চক্রব্যূহে আটকে দিয়ে মহাভারতের অভিমন্যুর ন্যায় বধ করতে চাইছে এবং এদের সকলকেই প্রায় অভিমন্যুর ন্যায় শেষ করে দিয়েছে মোদীসহ মহারথীরা। রাহুল গান্ধী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে দেশের নিপীড়িত জনতা অর্জুন চক্রব্যূহের অভিমন্যু হত্যার বদলা অবশ্যই নেবেন। কারা অর্জুন? এই যুগের অভিমন্যু হত্যাকারী। মহাভারতের যুদ্ধে ছিলেন চক্রব্যূহ রচনাকারী সপ্তরথী, আর বর্তমান ভারতে রয়েছেন ছয়রথী। এই ছয়রথীরা হচ্ছেন মোদিজি, শাহজি, অজিত দুবাল, মোহন ভাগবত, আদানি ও আম্বানি। কিন্তু এই যুগের মহাভারতের অভিমন্যু বধ কাণ্ডের আখ্যান শুনতে দেশের প্রধান ব্যক্তি সংসদে অনুপস্থিত ছিলেন, আর প্রথম ব্যক্তির অনুপস্থিতিতে দ্বিতীয় ব্যক্তি তো এমনিতেই অসহায় বোধ করবেন। তাই তিনিও উধাও সংসদ কক্ষ থেকে। ইদানিং বিপক্ষের কোনো তির্যক মন্তব্য শুনতে চাইছেন না মোদী শাহরা, অথচ আগের দুটি সংসদের সময়কালে যে কোনো বক্তব্যের মোক্ষম জবাব দিতে এরা দুজন যেন তৈরি হয়েই থাকতেন। আসলে এবার সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিংবা সমাজবাদী নেতা অখিলেশ যাদব বা সঞ্জয় সিং কিংবা রাঘব চাড্ডা অথবা তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মহুয়া মৈত্র সকলে যেন মোদী শাহের পায়ের উপর সরাসরি আঘাত করেই চলেছেন। তাই আজ যেন তারা কেউই সোজা হয়ে দাঁড়িয়ে লড়াই করার শক্তি ক্রমশ হারিয়ে ফেলছেন বলে মনে হচ্ছে। তাই প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন তার বক্তৃতা চলার সময় তিনি কখনোই সংসদে আসবেন না। আসলে প্রধানমন্ত্রী মোদীজির আস্থা ভেঙে দিয়েছে ইন্ডিয়া জোট। রাহুল গান্ধী তুলে ধরেছেন কীভাবে বিজেপি নেতৃত্বাধীন সরকার 2024-এর বাজেটে মধ্যবিত্তের বুকে পিঠে ছুরিকাঘাত করেছে, যার ফলে মধ্যবিত্ত আজ বিজেপি থেকে দূরে সরে যেতে শুরু করেছে। রাহুল গান্ধী দৃঢ়তার সাথেই বলেছেন যে দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আজ ইন্ডিয়া জোটের দিকে আসতে শুরু করেছেন। বিরোধী দলনেতার এমন তির্যক ভাষণের বিপরীতে শাসক দলকে বা এনডিএ শরিককে অনেকটাই ম্রিয়মাণ মনে হচ্ছে। আসলে এবার দুপাশে যে দুই খুঁটির উপর ভর করে দাঁড়িয়ে আছে মোদী সরকার, সেই দুই খুঁটির উপর ভরসা রাখা খুবই কঠিন। এরা যে কোনো সময় পাল্টি মারতে পারেন। তাছাড়া যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসন নিয়ে আভ্যন্তরীণ লড়াই ক্রমশ বেড়েই চলেছে, তাতে যে কোনো মুহূর্তে একটা ওলটপালট হয়ে যেতে পারে। অনেকেই ইন্ডিয়া জোটের দিকে পা বাড়িয়ে রেখেছেন। বিহার থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একই আশঙ্কা। ইতিমধ্যেই আবার মহারাষ্ট্রের বর্ষিয়ার নেতা শারদ পাওয়ারকে নিয়ে শাহজির মন্তব্য যে শারদ পাওয়ার নাকি ভ্রষ্টাচারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন, কিন্তু এই জন্য অবশ্যই আগামী বিধানসভা নির্বাচনে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন শারদ পাওয়ারের নেতৃত্বে ইন্ডিয়া জোট। তিনি বলেছেন, তোমরা আমাদের দল ভেঙেছ, আমি তোমাদের সরকার ভেঙে দেব। এই কথাটি আজ মহারাষ্ট্রের আনাচে কানাচে, গ্রাম শহরে ধ্বনিত হচ্ছে। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ফলাফলই কিন্তু পরিষ্কার করে দিয়েছে নভেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হলে সেখানে কি ফল হতে চলেছে। দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সমৃদ্ধশালী রাষ্ট্র মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র মোদী শাহের হাত থেকে বেরিয়ে গেলে সেই 6 মহারথীর শক্তিও অনেকটাই কমে যাবে। কর্পোরেটদের মধ্যেও দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। অনেকেই শিবির বদলানোর প্রতিযোগিতায় নামবেন। নভেম্বরে মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডের নির্বাচন অনুষ্ঠিত হলে এই 3 রাজ্যেই বিরোধীদের ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট অনেক শক্তিশালী, ঝাড়খণ্ডে
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিজেপিকে হারাতে বদ্ধপরিকর, সঙ্গে রয়েছে কংগ্রেস। ইদানিং আবার নীতিশ কুমারের জেডিইউ চাইছে বিজেপির সঙ্গ ত্যাগ করে চলতে। ফলে ঝাড়খণ্ডেও ভালো কিছু আশা করার সুযোগ নেই বিজেপির কাছে। হরিয়ানাতে কৃষকদের ক্ষোভ ও শাসক দলের আভ্যন্তরীণ লড়াই কংগ্রেসকে অনেকটাই সাহস দেবে। ফলে এই 3 রাজ্যেই বিধানসভা নির্বাচনের ফলাফল এখনও পর্যন্ত অনিশ্চিত হতে পারে শাসক দলের কাছে। তাই সকলেই অপেক্ষা করেছেন এই 3 রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য। নীতিশ কুমার এনডিএর একজন প্রধান শরিক হয়েও চাইছেন ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গ ত্যাগ করে লড়ে যদি বিজেপির শক্তি কিছুটা হ্রাস করা যায়, তাহলে হয়তো মোদী শাহ বাধ্য হবেন আসন্ন বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রীর মুখ করে লড়তে। আবার এই 3 রাজ্যের বিধানসভা নির্বাচন, বিশেষ করে মহারাষ্ট্র, এনডিএর হাতছাড়া হলেই কিন্তু ইন্ডিয়া জোটের শক্তি বৃদ্ধি হওয়ার সুযোগ সৃষ্টি হবে। কারণ ছোট ছোট অনেক দলের নেতাই ইন্ডিয়া জোটের দিকে পা বাড়িয়ে আছেন। রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের নেতারাও অনেকেই এই বিষয়ে অবগত আছেন যে এনডিএ থেকে অনেকেই ইন্ডিয়া জোটে আসার কথা ভাবছেন। সকলেই সংখ্যাটা বাড়াতে চাইছেন। উল্লেখযোগ্য যে এবার ইন্ডিয়া জোটের মধ্যে কোনো বিরোধ নেই, বিকল্প সরকার গঠন করা নিয়েও প্রায় সকলেই একমত। তাই ইন্ডিয়া জোটের আঞ্চলিক নেতারাও যে যার মতো করে ইন্ডিয়া জোটের শক্তি বাড়াতে ব্যস্ত। যেমন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনেক বিরোধী নেতারা যোগাযোগ রাখছেন, তেমনি মহারাষ্ট্রের উদ্ধব গোষ্ঠী এবং শারদ পাওয়ারের গোষ্ঠীর সাথেও শাসক দলের অনেক সাংসদই কিন্তু যোগাযোগ রক্ষা করে চলেছেন। তাই বর্ষিয়ান এনসিপির প্রতিষ্ঠাতা জোর দিয়ে বললেন, তোমরা আমাদের দল ভেঙেছ, আমরা তোমাদের সরকার ভেঙে দেব। এই 3 রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গেলেই যেমন ইন্ডিয়া জোটে আরও ব্যাপক তৎপরতা শুরু হবে, তেমনি দেশের কৃষকরাও আবার তাদের দাবি নিয়ে ময়দান গরম করে চলবে। কৃষকদের সাথে দ্রব্যমূল্য, বেরোজগারি, পেপার লিক ইত্যাদি নিয়ে ইন্ডিয়া জোটও মাঠে নামবে। তখন শাসকের পক্ষে বিরোধী শক্তিকে মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। আবার এর ফলে পাল্টুরাম নেতাদের পক্ষে মাথা ঠিক রাখাও কঠিন হয়ে পড়বে। সুতরাং আর মাত্র কয়েক মাস পরেই দেশের অবস্থা অস্থির হয়ে উঠতে পারে। ভেতরে বাইরে দুদিক থেকেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শাসক দলে। এমনিতেই কেন্দ্রের সরকারের অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন রয়েছে প্রথম দিন থেকেই। এর উপর এই 3 রাজ্যের বিধানসভায় হারার যে সম্ভাবনা রয়েছে শাসক দলের, তা যদি বাস্তবে রূপ পায়, তাহলে বলতে হয় কেন্দ্রের সরকার বদল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মোদী সরকারকে ফের নিশানা করলেন বিজেপি নেতা সুব্রমণ্যম। আরটিআই ফের মোদী সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী। তিনি সরাসরি মোদী সরকারকে সওয়াল করেছেন, কেন আদালতে তার আরটিআইয়ের বিরোধিতা করা হয়েছে। লাদাখে কতটা জমি দখল করে বসে আছে চীন, সেটা জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুব্রমণ্যম স্বামী। কিন্তু তার আবেদনের জবাব দেয়নি মোদী সরকার, উল্টে বিরোধিতা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। 2022 সালে দিল্লি হাইকোর্টে আরটিআই করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন বিজেপি নেতা যে লাদাখে ভারতের কতটা জমি দখল করে রয়েছে চীন। 1996 সালে নিয়ন্ত্রণ রেখা নিয়ে যে চুক্তি হয়েছিল বেজিংয়ের সঙ্গে, সেটা কী ছিল জানতে চেয়েছিলেন তিনি। লাদাখে ভারত এবং চীনের মধ্যে 4065 স্কোয়ার মিটার জায়গা দখল করেছে চীন, এমনই দাবি করেছেন বিজেপি নেতা। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব কোথায় বিঘ্নিত হচ্ছে সেটা জানার অধিকার রয়েছে দেশবাসীর। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করেছেন, কংগ্রেস কখনোই এই নিয়ে আওয়াজ তুলবে না, কারণ চীনের সঙ্গে গান্ধীদের আলাদা বোঝাপড়া রয়েছে। মোদির সঙ্গেও কি সেই বোঝাপড়া রয়েছে চীনের, এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। 2014 সালের পর থেকে লাদাখে চীন ভারতের কতটা জমি দখল করে রেখেছে সেটা জানানোর দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা। একসারি চীনের প্রসঙ্গ টেনে এনেছেন বিজেপি নেতা। তিনি অভিযোগ করেছেন, 1996 সালের চুক্তির পরে কোথায় কোথায় লাদাখে চীন ভারতের জমি দখল করে রয়েছে সেটা জানানোর দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা। 2023 সালের 9 অক্টোবর দিল্লি হাইকোর্টে এই নিয়ে আরটিআই করেছিলেন তিনি, কিন্তু মোদী সরকার তার কোনো জবাব দেয়নি। তারপরেই আবার 16 জুলাই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে নিশানা করেছেন তিনি।
কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর ঘটনা নিয়েও রাজনাথ সিংকে নিশানা করেছেন তিনি কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এরপরেও প্রতিরক্ষা মন্ত্রী বললেন, কেউ আসেননি, কেউ মারা যায়নি,